রুদ্র বাইক নিয়ে ক্যাম্পাসে ঢোকা মাত্রই বন্ধুরা এসে হাজির হয়। বন্ধু বলতে হিমেল আর সাজিদ। ভার্সিটির শুরু থেকেই তারা বেস্ট ফ্রেন্ড। রুদ্রর এই ফ্রেন্ড গ্রুপে মেয়েরাও আছে, তার মধ্যে একজন হচ্ছে লিলি, যে চরম লেভেলের বেহায়া। যদিও রুদ্র সরাসরি তাকে বেহায়া নামে সম্বোধন করে, তবুও এই মেয়ে তার সাথেই চিপকে থাকে। এসবের পরও তাদের বন্ধুত্বে এখনো কোনো সমস্যা হয়নি, কারণ একসাথে থাকতে থাকতে সবার মাঝেই একটা বন্ডিং সৃষ্টি হয়ে গিয়েছে। রুদ্র জানে লিলি তাকে পছন্দ করে, তবে তার মাঝে লিলির জন্য কোনো ফিলিংস নেই। সে আছে শুধু নিজের মতো পড়াশোনা, ছোটখাটো ট্যুর, এসব নিয়েই। তাদের গ্রুপে মেয়ে বলতে লিলি, শিয়া আর মোনা। ভার্সিটির শুরুর সময় থেকেই টুকটাক কথা বলতে বলতে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তাই পড়াশোনা হোক আর ট্যুর সবাই একসাথেই থাকে। মেয়েরা এখনো বোধহয় ভার্সিটি আসেনি, তবে তারা ছেলেরা আরো আগেই এসে উপস্থিত। রুদ্রকে আসতে দেখে হিমেল আর সাজিদ কাছে আসে। দোস্ত, বিয়ে করে নিলি আর আমাদের দাওয়াত দিলি না? আরে আমার বিয়ের কথা তোদের কে বলেছে? সাজিদ বলে, কি ভেবেছিস লুকিয়ে বিয়ে করবি আর আমরা জানতেও পারবো না? মেহের নতুন ভাবি পেয়ে খুশিতে পোস্ট দিয়েছিল, সেখান থেকেই জেনেছি। রুদ্র এত করে বুঝে বন্ধুরা কোথা থেকে খবর পেয়েছে, কারণ বাবা মায়ের থেকে তাদের জানার কোনো সম্ভাবনা নেই। বাবাকে তারাও বেশ ভয় পায়, আর মায়ের তো মন খারাপ, কাউকে জানানোর মুডও নেই। মাঝে থেকে মেহের ফাঁসিয়ে দিল, ভেবেছিল কাউকে জানাবে না বিয়ের কথাটা, সেই তো জেনেই গেল এখন। রুদ্রের রাগ উঠে যায়, সাথে সাথে মেহেরকে ফোন দেয়। ফোন রিসিভ হতে চেঁচিয়ে বলে, মেয়েরে হাড়গোড় ভেঙে ফেলবো বেয়াদব মেয়ে, এই জন্য তোকে ফোন কিনে দেওয়া হয়েছে? এখনই পোস্ট ডিলিট না করলে বাসায় এসে পিটিয়ে যাবো বলে দিচ্ছি। ওপাশ থেকে কোনো কথা না শুনে রুদ্রের আরো মেজাজ খারাপ হয়ে যায়। রেগে আরো কিছু বলতে যাবে, তখনই মেহের কথা বলে, হ্যাঁ ভাইয়া বলো। বলো মানে? এতক্ষণ কি বলছি শুনিসনি? আবার রিপিট করতে হবে এখন? মেহের ভড়কে যায়, ভাইয়া এভাবে কথা বলছে কেন? পাশে তাকিয়ে ইমাকে স্বাভাবিকভাবে বসে থাকতে দেখে। মূলত ইমাকে বসিয়ে রেখে সে একটু ওয়াশরুমে গিয়েছিল। এরই মাঝে এসে দেখে ইমার হাতে ফোন, সেদিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। ফোন রিসিভ হয়ে আছে দেখে তাড়াতাড়ি কানে নিয়েছে, তবে ভাইয়ের রাগারাগি শুনে থ হয়ে গেছে। আমি শুনিনি ভাইয়া, ফোন ভাবির হাতে ছিল, ভুলে রিসিভ হয়ে গেছে হয়তো। আবার বলো প্লিজ, ভুলে রিসিভ হয় মানে কি? কোনো কমন সেন্স নেই মেয়ের? অন্যের ফোন ধরবে কেন? ফালতু যত সব। আচ্ছা আর হবে না, এখন বলো তো কি পোস্ট দিয়েছিস তুই? মেহের ভয় পেয়ে যায়। পোস্ট তো খুশিতে দিয়েছিল, তবে ভাইয়ের রাগ দেখে তো পরে বুঝেছে ভাই খুশি না, এটা বিয়ে নিয়ে, এই বিয়ে নিয়ে, তাই পরে পোস্ট ডিলিট দিতেও ভুলে গেছে। এই মুহূর্তে ডিলিট না করলে বাসায় এসে আগে তোর ফোন ভাঙবো, তারপর পিটিয়ে তোর হাড়গোড় ভেঙে বাসায় বসিয়ে রাখবো। মেহের ভয় পেয়ে তাড়াতাড়ি করে ফোন কেটে আগে পোস্ট ডিলিট করে। কি আর এমন দিয়েছিল? বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে একটু খুশিতে পোস্ট দিয়েছিল, এতে রাগের কি আছে? আজব তো। রুদ্রের বোনের সাথে সামান্য বিষয়ে এমন রাগ করতে দেখে বন্ধুরা অবাক হয়। সাজিদ বলে, তুই কি এই বিয়ে নিয়ে সন্তুষ্ট নোস? রুদ্র হঠাৎ চিল্লিয়ে বলে, কে সন্তুষ্ট হবে এসব বিয়েতে? আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তার উপর বিয়ে ডিভোর্সে বলতে গিয়েও সে থেমে যায়। যতই হোক একটা মেয়েকে নিয়ে এসে বন্ধুদের সামনেও এভাবে বলতে পারবে না। মেয়েটাকে সে বউ হিসেবে মানুক আর না মানুক, তবুও কারো অসম্মান করা তার নীতিতে নেই। কি হলো, মেয়ে কি করেছে? কিছু না, আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আমার সময় লাগবে, তাই বাড়িতেও যাচ্ছি না, আজই আবার ফ্ল্যাটে চলে যাব। হিমেল অবাক হয়ে বলে, তোর মাথা ঠিক আছে? নতুন বউ রেখে তুই ফ্ল্যাটে চলে যাবি? দোস্ত, মেয়েটা তোর বউ, অন্য কেউ না। তো মাথায় নিয়ে নাচতে হবে নাকি? থাকুক বাড়িতে, আমি যাচ্ছি না। হিমেল সাজিদ অবাক হয়ে তাকিয়ে থাকে। যেখানে ছেলেরা বিয়ে নিয়ে পাগলামি করে, সেখানে এই ছেলে বিয়ে করেও যেতে চাইছে না। এই কেমন ছেলে রে বাবা? রুদ্র তার পড়াশোনার জন্য ভার্সিটির কাছাকাছি ফ্ল্যাট নিয়ে থাকে। একমাত্র বাবার সাথে রাগারাগি করে এই সিদ্ধান্ত নিয়েছে, অথচ তাদের বাড়িতে কোনো ঝামেলা নেই, একদম শান্তশিষ্ট পরিবেশ। তাও ছেলের জেদ কতটুকু, বাবার সাথে জেদ করে আলাদা থাকছে। এমন সময় মেয়েরা চলে আসে, তাদের দেখেই হিমেল খুশিতে রুদ্রের বিয়ের কথা বলতে যায়। নিজের পেছনে রুদ্রের এক জোরসে লাথি খেয়ে তার কথাটাও শেষ করতে পারে না। রুদ্র দাঁত কিরবির করে বলে, বল না, কি যেন বলছিলি? হিমেল নিজের পিছনে হাত ধরে দুদিকে মাথা নাড়ায়। সাজিদের দিকে তাকাতেই সেও নিজের পেছন ধরে পিছিয়ে যায়। বুঝতে পারে রুদ্র এখনই সব কাউকে জানাতে চাইছে না, তাই বলে সে নিজের ফ্রেন্ডদেরও জানাবে না, সেটা বুঝতে পারেনি। মেয়েগুলো তো অবাক হয়ে তাকিয়ে থাকে। লিলি এসে রুদ্রের এক হাত চাপটে ধরে বলে, আহনাব কি হয়েছে? ওরা কি বলতে চাচ্ছিল? রুদ্র বিরক্তি নিয়ে লিলির হাত সরায়, তারপর বিরক্তি কণ্ঠেই বলে, জানি না, ওদেরকে জিজ্ঞেস করো গিয়ে। শিয়া আর মোনাও একে অপরের দিকে তাকায়। তারাও কিছু বুঝতে পারছে না, কারণ তারা তো কেউ মেহেরের পোস্ট দেখেনি। এতক্ষণে পোস্ট ডিলিটও হয়ে গেছে, আর তাদের জানার কোনো সম্ভাবনাও নেই। ইমা চুপচাপ মেহেরের বিছানায় বসেছিল। রিয়াজুল হক অফিসে যাওয়ার আগে মেহেরকে বলেছে ইমাকে সাথে করে কিছু প্রয়োজনীয় জিনিস, ড্রেস কিনে আনতে। বাড়ির ড্রাইভার সফিক চাচা তাদের সাথেই থাকবেন। এখন তো আর কিছুই করার নেই, মেয়ে দুটোকে একাই পাঠাতে হবে, কারণ রুদ্রকে আর বলেও লাভ নেই। ওনারও অফিস আছে, সরকারি চাকরি চাইলেই বাদ দেওয়া যায় না। আর সামিনা বেগম তো রুমে মন খারাপ করে বসে আছে। তিনি চেয়েছিলেন একমাত্র ছেলের জন্য নিজে পছন্দ করে বিয়ে করাবেন, সেটা তো হতে দিল না। দিল ডিভোর্সে এক মেয়ের সাথে বিয়ে। এই জন্য ইমাকে তিনি একদমই সহ্য করতে পারছেন না। ইমাকে বসিয়ে রেখে মেহের ওয়াশরুমে গিয়েছিল, তখনই তার ফোন আসতেই ইমা ভাইয়া নাম সেভ দেখে ফোনটা হাতে নিয়েছিল, তবে ভুলে সেটা টাচ লেগে রিসিভ হয়ে যায়। ফোনের সাউন্ড বেশি হওয়ায় সে সবই শুনতে পেরেছে, তবুও কিছুই বলেনি। তারপর মেহের এসে কথা বলে। কথা শেষ করে মেহের ইমাকে বলে, সরি ভাবি, আমারই ভুল হয়েছে। আসলে আমি তোমাদের বিয়ে নিয়ে ফেসবুকে পোস্ট করে ফেলেছিলাম, এই জন্যই ভাইয়া রাগ করেছে। ইমা
মাথা নাড়িয়ে মৃদুস্বরে বলে, সমস্যা নেই, আমারও তোমার ফোন ধরাটা উচিত হয়নি। মেহের অবাক হয়ে বলে, তুমি তো সুন্দর করে কথা বলতেই পারো, এভাবে বলো না কেন? এবার একটু হেসে বলে, গ্রামের মানুষ তো, শুদ্ধ কথাও তাদের গায়ে লাগে। আমার স্বামী মানে আগের স্বামী এইভাবে কথা বলার জন্য একদিন মেরেছিল। কি বলছো? এসব কারণেও কেউ মারে? আসলে রেগেছিল প্রচুর, আমি বুঝি নাই তখন, তাই আর কি। এ কেমন আজব মানুষ, ভালোই হয়েছে ডিভোর্স হয়ে গেছে। এবার হাসে শুধু, সে তো পড়াশোনা করেছে, ভদ্রতা বিষয়টা ভালোই বোঝে। তবে তার আগের স্বামী বুঝতো না, একটু ভুল হলেই মারধর করতো। বিয়েটাও তো করতে চায়নি তাকে, নিজের দোষে বাধ্য হয়ে করেছে। লোভ তো ছিল তার শরীরের উপর, সেটা পাওয়া হয়ে গেছে আর বললেও শেষ হয়ে গিয়েছিল। তারপর ছিল শুধু অত্যাচার, এর মাঝেও একটু ঠাঁই পাওয়ার জন্য সে মাটি কামড়ে পড়েছিল, সেটাও হলো না। তাকে ডিভোর্স দিয়ে চাচির বাড়ি পাঠিয়েই দিল, আর সেখানে আর এক দফা অত্যাচার। এবার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেহের অবাক হয়ে এবার হাসি দেখে তাকিয়েছিল, তার বয়সেই তো, অথচ জীবনের অনেকটা অংশ পার হয়ে এসেছে, আর সে হচ্ছে বাবা মায়ের একমাত্র আদরের দুলালি। এবার কথা শোনার পর মেহেরের অনেক খারাপ লাগে। সে নিজেও ভাইয়ের হঠাৎ বিয়ে নিয়ে খুশি হতে পারছিল না, একমাত্র ভাইয়ের বিয়ে নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল তার, অথচ বাবার একটা সিদ্ধান্ত সব পানিতে ভাসিয়ে দিয়েছে। বাহির থেকে মায়ের ডাকে মেহেরের হুঁশ ফেরে, সে ইবাকে বসিয়ে রেখে মায়ের কাছে যায়। হ্যাঁ আপু বলো, ওই মেয়ে কোথায়? ঘরে বসে আরাম করছে নাকি? রান্না করবে কে? এই জন্য বাড়িতে বসিয়ে রেখেছি নাকি? মেহের অবাক হয়ে বলে, এভাবে কথা বলছো কেন? তুমি তো এমন না আম্মু, বাড়িতে মেয়ের আছে তো, আর রান্না তো তুমিই করো, এখন ভাবির কথা বলছো কেন? মেয়ের কথায় সাবিনা বেগম আরো রেগে যান, চিল্লিয়ে বলে, বা আমার মেয়ে হয়ে বাহিরের একটা মেয়ের হয়ে কথা বলছিস? বাড়ির বউ হয়ে এসেছে আর বাড়ির কাজ করবে না, তা কেমন করে হবে? আদেও বাড়ির কাজ পারে নাকি? নয়তো আগের ঘরে ডিভোর্স হবে কেন? রুমের ভেতর থেকে এবার সব কথাই শুনতে পায়, এসব নিয়ে তার মাথা ব্যথা নেই, সব কথা শুনে শুনে তার অভ্যেস আছে। তাই সে নিঃশব্দে বেহিরের রূপ থেকে বের হয়ে আসে, সোজা সাবিনা বেগমের কাছে এসে বলে, কি করতে হবে বলে দেন, আমি করে দিব। বলে দিতে হবে মানে কি? দুপুর হয়ে যাচ্ছে, রান্না করতে হবে না? মেয়ে মানুষ হয়ে কখন কি করতে হবে জানো না? এবার মাথা নিচু করেই বলে, কি রান্না করবো বলে দেন। সাবিনা বেগম একে একে কয়েক পদের কথা বলেন। এত পদের কথা শুনে মেহির বলে, এত পদ কে খাবে? 2-3টা বললেই তো হয়। তোর কথাই চলবো আমি? ছেলে আমার না খেয়েই চলে গিয়েছে আজ, আর ওর ফ্ল্যাটে যাবো খাবার নিয়ে, খাবার ভালো না হলে খবর আছে। এবার নিঃশব্দে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সকালে মেহের ডাকে সবকিছু রূপ দেখিয়েছে, সকালে মেহের তাকে সবগুলো রূপ দেখিয়েছে। রান্নাঘরে গিয়ে দুজন মেইডকে দেখে সে, তাদের পরনে তার থেকেও ভালো পোশাক, যেন ইবা নিজেই এই বাড়ির মেইড আর ওরা বাড়ির সদস্য। মেইড দুজন তার দিকে তাকিয়ে একে অপরের সাথে ফিসফিস করছে। এদের একজন বাড়ির রান্নায় সাবিনা বেগমকে সাহায্য করে, আর একজন ঘরদোর পরিষ্কার করেন। সাবিনা বেগমের ছোট্ট এই সংসারে দুজন মেয়েদের কোনো দরকার ছিল না, শুধু একটু সাহায্যের জন্য রিয়াজুল হক একজন মেয়েড হালিমা খাতুনকে নিয়ে এসেছিলেন, কারণ সাবিনা বেগম একটু অসুস্থ। অপর মেয়েটি হালিমা খাতুনের বোন হয়। তার স্বামী মারা যাবার পর রোমানার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই সাবিনা বেগম নিজেই রোমানাকে বাড়িতে মেইড হিসেবে রেখে দেন। এত ভালো একজন মহিলা নিজের ছেলের বউয়ের সাথে এমন ব্যবহার করছে, এটা যেন অবিশ্বাস্য লাগছে। হালিমা এগিয়ে গিয়ে ইবাকে বলে, হ্যাঁ গো মেয়ে, রান্না আদেও পারবে তুমি? সোজা রান্নাঘরে চইলা আইলা যে। ইবা মাথা নাড়িয়ে বলে, আমি পারবো, আমার একটু মশলাপাতি সব দেখাইয়া দেন, আমি রান্না করে দিব। বাহির থেকে সাবিনা বেগম সব দেখতে থাকেন। ইবা মাথায় কাপড় দিয়ে চুপচাপ রান্না করছে। ও রান্নার চটপট ভাব দেখে মনে হচ্ছে এই কাজে বেশ পারদর্শী সে। মেহেরও সেখানেই ছিল, সে প্রায় তৈরি হয়ে গিয়েছিল ইবাকে নিয়ে শপিংয়ে যাওয়ার জন্য। এরই মাঝে মা এসে ব্যাঘাত ঘটিয়ে দিল। আম্মু ভাবিকে নিয়ে শপিংয়ে যেতাম, বাবা তো বলে গেল। এতে তিনি ধমকে বলেন, সাহস বেশি হয়ে গেছে নাকি? বাবা বললো আর রাজি হয়ে গেলি? একা কখনো শপিংয়ে গিয়েছিস তুই? মেহের দুদিকে মাথা নাড়ায়। সত্যিই তো সে একা কখনো যায়নি, হয়তো মার সাথে গিয়েছে, নয়তো ভাইয়া, কেউ তো সাথে থাকতো। তবে আজকে সে রাজি হয়ে গিয়েছিল একমাত্র ইবার জন্য, কারণ আর কেউ তো যেতে রাজি হচ্ছে না। মেহের মৃদুস্বরে বলে, ভাবির তো কোনো ভালো ড্রেস নেই, দেখো কেমন পুরনো ড্রেস পরা, তার উপর পিঠের দিকে ছেঁড়া ছিল, সেলাই করা দেখেছি। তো আমি কি করব? মায়ের এমন কথায় মেহের চুপ হয়ে যায়, আর যেন নিজের মাকে সে চিনতে পারছে না। তার মা তো কখনোই এমন করতো না। রুমানা প্রথম যেদিন তাদের বাড়িতে কাজে এসেছিল, মা নিজে গিয়ে তার জন্য কাপড় কিনে এনেছিল, আর আজ ভাবিকে নিয়ে মা কেমন হেলাফেলা করছে, অথচ এ হচ্ছে তার একমাত্র ছেলের বউ। পরপর একা হাতে সব রান্না শেষ করে ইবা। এসব রান্নার কাজে সে পারদর্শী। চাচির বাড়িতেও সে নিজেই রান্না করতো, সেই স্বামীর বাড়িতেও রান্না করেছে। কোনোদিন একটু ভুল হলেই মার। এসব মার খেতে খেতে সে এখন রান্নাই পারদর্শী, যেন এখন কেউ তার সাথে রান্নাই পেরে উঠবে না। এখন একা হাতে সব রান্না করেছে বলবে না। হালিমা আর রুমানা দুজনেই একটু সাহায্য করেছে। এটা দূর থেকে সাবিনা বেগম দেখলেও কিছুই বলেননি। এত রান্নার পর সে ঘেমে একাকার। আসলে গ্রামে তো খোলামেলা রান্নাঘর ছিল, বাতাস ছিল প্রচুর, কিন্তু এখানে বাড়ির ভেতরে রান্নাঘর, বাতাস কম, তাই বেশি ঘেমেছে সে। রান্না শেষে ওরনাই হাত মুখ মুছে এসে সাবিনা বেগমের সামনে যায়। তিনি আর চোখে একবার তাকিয়ে ইবাকে রুমে যেতে বলেন। রুমের কথা শুনে ইবা রুদ্রের রুমেই যায়, কারণ তাকে আসার পর তো এই রুমেই থাকতে হয়েছে। তবে বিপত্তি ঘটে তখন, যখন ঘামে ভেজা 3 পিসের জামাটা হঠাৎই কোমরের দিকে ছিঁড়ে যায়। এখন তো ইবা ভয় পেয়ে যায়, কারণ তার কাছে আর একটাই জামার সেট আছে, আর তো কিছুই সাথে করে আনতে পারিনি। এখন কি হবে? কাউকে তো কিছু বলতেও পারছে না, কারণ তাকে এখানে কেউ পছন্দই করছে না। আর শ্বশুরকে তো এসব কথা বলতে পারবে না, কিভাবে বলবে ভারী
লজ্জার কথা যে ইবা বিছানায় না বলে বারান্দায় গিয়ে দেওয়াল ঘেঁষে বসে থাকে। বেশ ক্ষুধা লেগেছে তার, কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ অভ্যেস হয়ে গেছে তার ক্ষুধা পেটে নিয়ে কাজ করতে। ইবা বসে থেকে পুরনো কথাগুলোই ভাবছিল। তার এসএসসি পরীক্ষা পর্যন্ত জীবনটা স্বাভাবিকই ছিল। সকালে উঠে বাড়ির রান্না শেষ করে স্কুলে যেত, তারপরে সে খাবার থাকলে খেত, নয়তো না। সোজা দুপুরের রান্না করতো, একেবারে দুপুরের খাবার খেয়ে আবার রাতের রান্না, এভাবেই চলতো জীবন। এটাই স্বাভাবিক তার কাছে, কারণ মা বাবা ছাড়া এতিম এক মেয়েকে যে চাচা তাদের বাড়িতে থাকতে দিয়েছে সেটাই তো অনেক ছিল। আবার তাকে পড়াশোনাও করিয়েছে, যদিও সেটা তার বাবার সঞ্চয়ের টাকায়। এবার বাবা আগে গ্রামে গাড়ি চালাতো, তারপর ওর মায়ের সাথে বিয়ের পর টুকটাক শহরের গাড়ি চালানো শুরু করে। এভাবে একসময় শহরেরই গাড়ি চালানো শুরু করে, সেজন্য বাড়িতে তেমন আসতে পারতো না। প্রতি মাসে 2-3 বার আসতো, প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে একদিন থেকে আবার চলে যেত। তবে বাবা তাদের মা মেয়েকে অনেক ভালোবাসতো, শুধু জীবিকার তাগিদে দূরে থাকতে হতো। এভাবেই চলছিল তাদের জীবন। তবে হঠাৎ একদিন তাদের ছোট্ট সংসারে বিপর্যয় নেমে আসে। শহরে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট, বাবা স্পট ডেথ। তখন ইবা বোধহয় ক্লাস 5-এ পড়তো। মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। মায়ের আগে থেকে শারীরিক কিছু অসুস্থতা ছিল, সাথে শ্বাসকষ্ট বেড়ে যায়। বাবার কিছু সঞ্চয় আর গ্রামে হাঁস মুরগি পেলে সবজি বেচে তারা জীবন চালানো শুরু করে। মোটামুটি সুখেই ছিল, তবে সেটাও বেশি দিন টিকলো না। শ্বাসকষ্টে মাও একদিন চলে গেল। একাকী ইবাকে তখন আর চাচা এসে তুলে নিয়ে গেছে। তবে নিঃস্বার্থে না, বাড়ির সকল কাজ সে করতো। চাচি তখনও অতটাও খারাপ ছিল না, তবে ধীরে ধীরে কেমন যেন হয়ে গেল। হয়তো ইবা বোঝা হয়ে দাঁড়িয়েছিল, অবশ্য বোঝা হওয়ারই কথা। চাচা চাচির ছোট বিয়ের পরে ইবা বাড়তি বোঝা ছিল, তাই তো এসএসসির পরে বিয়ের ব্যবস্থা করেছিল। যদিও সেই বিয়েটাও স্বাভাবিক ছিল না, সেখানেও কত কাহিনী ঘটেছিল। এসব মনে পড়তেই ইবার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এসব কথা সে ভুলে যেতে চায়, তবুও বারবার মনে পড়ে যায়। এই জন্যেই বোধহয় বলে সুখ বেশি দিন টেকে না, আর দুঃখের দিনগুলো সহজে ভোলা যায় না। আদেও কি সে কখনো তার জীবনে সুখের সন্ধান পাবে? রুদ্র কি তাকে কখনো মেনে নিবে, নাকি আগের মতোই আবারও তার ঠাঁই হবে চাচির সংসারে?